হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন এর পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জিনতত্ত্ব ও বিবর্তন এই অধ্যায়টি শুরু করব। ঠিক আছে, একদম বেসিক থেকে আমরা এই অধ্যায়টি শুরু করব। হ্যাঁ, আমাদের এই অধ্যায়টার আলোচ্য বিষয় হচ্ছে জেনেটিক্সের জনক গ্রেগর জোহান মেন্ডেল এর আবিষ্কৃত সূত্রগুলোর ব্যতিক্রম এবং বিভিন্ন বংশগতীয় রোগ। ঠিক আছে, এবং এই অধ্যায়ের শেষে বিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আমরা আজকে এই অধ্যায়টা লেকচার 1 থেকে শুরু করব। ঠিক আছে, চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। ঠিক আছে, আমরা প্রথমে একটু ইনফরমেশন জেনে নিব। ঠিক আছে, জিন কি? জীবের মৌলিক ভৌত কার্যিক একককে জিন বলা হয়, তাই না? দেখো, এই জিন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন কে? এই জিন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছে, বলো, এই জিন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছে? বলতে পারবা? এই জিন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছে বিজ্ঞানী জোহানসেন। ঠিক আছে, জিন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন জোহানসেন। সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জোহানসেন। ঠিক আছে, এই জিন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছে বিজ্ঞানী জোহানসেন। ঠিক আছে, কিন্তু জিন বা ফ্যাক্টরের জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। ঠিক আছে, জিন বা ফ্যাক্টরের জনককে গ্রেগর জোহান মেন্ডেল। জিন বা ফ্যাক্টরের জনককে জনক হচ্ছে কি? মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে, ওকে। ঠিক আছে, জিন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন? জোহানসেন, কিন্তু জিন বা ফ্যাক্টরের জনককে মেন্ডেল। ঠিক আছে, এমন জেনেটিক্স শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছে উইলিয়াম ব্যাটসন। ঠিক আছে, জেনেটিক্স শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছে? উইলিয়াম ব্যাটসন। জেনেটিক্স শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী উইলিয়াম ব্যাটসন। ঠিক আছে, জেনেটিক্স শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছে কে? বিজ্ঞানী উইলিয়াম ব্যাটসন, কিন্তু জেনেটিক্স এর জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। ঠিক আছে, জেনেটিক্স এর জনক আবার কে? গ্রেগর জোহান মেন্ডেল। জেনেটিক্স এর জনক, এই ইনফরমেশন গুলো মনে রাখবো। হ্যাঁ, আমরা জেনেটিক্স এর জনক কে? গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখতে হবে, গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে, তাহলে আমরা কি কি ইনফরমেশন দেখলাম? জিন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছে জোহানসেন, কিন্তু জিন বা ফ্যাক্টরের জন্য গ্রেগর জোহান মেন্ডেল। জেনেটিক্স শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছে উইলিয়াম ব্যাটসন, কিন্তু জেনেটিক্স এর জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে, আমরা গ্রেগর জোহান মেন্ডেল সম্পর্কে একটু জানবো। হ্যাঁ, ওনাকে কি বলা হয়? ওনাকে বলা হচ্ছে জেনেটিক্স এর জনক। ঠিক আছে, এই গ্রেগর জোহান মেন্ডেল, ওনার সম্পর্কে একটু জানবো। জানো, ওনার জন্ম হয়েছিল অস্ট্রিয়ায় 1822 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ওনার স্বপ্ন ছিল উনি শিক্ষক ও বিজ্ঞানী হবেন। ঠিক আছে, তিনি অস্ট্রিয়ায় ব্রুন শহরে গির্জায় যোগ দেন, মানে ওখানে পড়াশোনা করেন। ঠিক আছে, গির্জা সংলগ্ন বাগানে উনি 34 প্রকার মটরশুটির উপর, ঠিক আছে, কত প্রকার? এই 34 প্রকার মটরশুটির উপর 7 বছর গবেষণা করেছে। 34 প্রকার মটরশুটির উপর কি করেছে? 7 বছর গবেষণা করেছে। ঠিক আছে, 7 বছর গবেষণা করে কি করেছে জানো? বংশগতির 2টা সূত্র দিয়েছে। বংশগতির 2টা সূত্র দিয়েছে। ঠিক আছে, 2টি সূত্র আবিষ্কার করেছে। ঠিক আছে,
ঠিক আছে, উনি কি করেছে, গির্জা সংলগ্ন বাগানে 34 প্রকার মটরশুটির উপর 7 বছর পরীক্ষা করে বংশগতির 2টা সূত্র আবিষ্কার করেন এবং তার পরীক্ষার সমস্ত নথিপত্রগুলো কি করেছে, ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে জমা দেন। ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্যবশত যেন কি হয়েছে, সূত্র প্রতিষ্ঠার আগেই, আর সূত্রগুলো মূলত 1900 সালে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে, প্রমাণিত হয়েছে, আর উনি সূত্র প্রতিষ্ঠার আগেই 1884 সালে মারা গিয়েছে। বুঝতে পেরেছ, সূত্র প্রতিষ্ঠার আগেই 1884 সালের 6 জানুয়ারি মারা যায়। তার মৃত্যুর 16 বছর পর 3 জন বিজ্ঞানী পৃথকভাবে আবিষ্কার করেছেন। ঠিক আছে, বিজ্ঞানীগুলো কে, হিউগো ডেভ্রিস, কার্ল করেন্স, এরিক চ্যামার্ক। ঠিক আছে, এই 3 জন বিজ্ঞানী প্রমাণ করে দেখেছেন যে না, তার সূত্রগুলো সঠিক ছিল। ঠিক আছে, অথচ উনি দেখে যেতে পারেননি। ঠিক আছে, ওকে, এটাই ছিল কি গ্রেগর জোহান মেন্ডেলের সম্পর্কে কিছু তথ্য। ঠিক আছে, ওকে, উনি মটরশুটি গাছ নিয়ে কেন গবেষণা করেছিল জানো? উনি পরীক্ষার জন্য কেন মটরশুটিটাকে বেছে নিয়েছিল, কারণ মটরশুটি গাছ হচ্ছে কি 1 বর্ষজীবী। ঠিক আছে, এদের আয়ুষ্কালটা অল্প, উভলিঙ্গ, স্বপরাগী। ঠিক আছে, মটরশুটির ফুলটা আকারে বড় হয় এবং এই মটরশুটি ফুলে বহু প্রকরণ রয়েছে। ঠিক আছে, উনি গ্রেগর জোহান মেন্ডেল গবেষণার জন্য মটরশুটি গাছকে কেন বেছে নিয়েছিল, কারণ মটরশুটি হচ্ছে 1 বর্ষজীবী, এদের আয়ুষ্কালটা অল্প। ঠিক আছে, উভলিঙ্গ, স্বপরাগী, এদের ফুলটা আকারে বড় হয় এবং কি বহু প্রকরণ রয়েছে। ঠিক আছে, এইসব কারণে উনি কি করেছিল, উনি মটরশুটিকেই গবেষণার জন্য বেছে নিয়েছিল। ওকে, মটরশুটি গাছকে। চলো আমরা এবার আমরা কি জানি, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে, তাই না? চলো আমরা একটা ক্রোমোজোম আঁকাই। এই যে দেখো, নিউক্লিয়াসের ভেতর কি থাকে, এই নিউক্লিয়াসের ভিতর ক্রোমোজোম থাকে, তাই না? এই নিউক্লিয়াসের ভিতর যে ক্রোমোজোম থাকে, আমরা একটা ক্রোমোজোম আঁকাইছি। ঠিক আছে, এই ক্রোমোজোমের ভিতরে কি থাকে, পেঁচানো ডিএনএ থাকে এবং ডিএনএ এর ভিতরে কি থাকে, জিন থাকে। ঠিক আছে, দেখো এই ক্রোমোজোমের ভেতরে কি আছে, এই ক্রোমোজোমের ভেতরে আছে পেঁচানো ডিএনএ। ঠিক আছে, এই ক্রোমোজোমের ভেতরে কি আছে, এই ক্রোমোজোমের ভেতরে আছে পেঁচানো ডিএনএ। ঠিক আছে, আমরা যদি এটাকে ক্রোমোজোম বলি, বুঝিও এটা হচ্ছে ক্রোমোজোম। যদি একটা আঁকাইছি, ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকবে, দেখো ক্রোমোজোম, এটা কি আঁকাইছি আমরা, একটা ক্রোমোজোম আঁকাইছি। ঠিক আছে, ক্রোমোজোমের ভেতরে যে লাল কালার পেঁচানো, এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো আমরা ডিএনএ। কি বলবো আমরা, ডিএনএ বলবো। হ্যাঁ, এই যে লাল কালার যে পেঁচানো, ঠিক আছে, এই যে ক্রোমোজোমের ভেতরে যে লাল কালার পেঁচানো আছে, এটাকে আমরা কি বলবো ভাই, এটাকে আমরা বলবো ডিএনএ। কি বলবো, ডিএনএ। ওকে, এবং এই ডিএনএ এর ভিতরে কি থাকবে, জিন থাকবে। ডিএনএ এর খণ্ডগুলোকেই আসলে মূলত জিন বলা হয়। ঠিক আছে, ওকে, দেখো এটা মনে করো ডিএনএ এর খণ্ড, এই যে ডিএনএ এর ভিতরে কি আছে, খণ্ড আছে গুলো। ঠিক আছে, এই ডিএনএ এর এই খণ্ডগুলোকে, হ্যাঁ, ডিএনএ এর এই খণ্ডগুলোকেই জিন বলা হয়। ঠিক আছে, মনে করো আমরা একটা ডিএনএ এর খণ্ড যাতে বের করে আলাদা করে ফেলবো। ঠিক আছে, এই যেটা মনে করো ডিএনএ এর একটা খণ্ড। ঠিক আছে, এটা কি ডিএনএ এর খণ্ড। ডিএনএ এর খণ্ডটা আমরা কোথায় পেয়েছি, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, তাই না? এই ডিএনএ আমরা কি করেছি, একটা খণ্ড আলাদা করেছি। ঠিক আছে, এই ডিএনএ এর এই খণ্ডটাকেই জিন নামে ডাকা হয়। ঠিক আছে, ডিএনএ এর খণ্ডকে কি বলা হয়, জিন বলা হয়। আমি আবার প্রথম থেকে বলি, একটু শোনো। এটা কি একটা ক্রোমোজোম। ঠিক আছে, ক্রোমোজোমের ভেতরে কি, যে পেঁচানো সিঁড়ির মতো, এটা কি ডিএনএ। ঠিক আছে, এই ডিএনএ এর ভেতরে কি থাকে, জিন থাকে। যে ডিএনএ টুকরাগুলোকে জিন নামে ডাকা হয়। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা জিন। ঠিক আছে, ডিএনএ এর খণ্ড যা এক একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাকে কি বলা হয়, জিন বলা হয়। বুঝছেন স্যার? এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো জিন, জিন বলবো। ঠিক আছে, এটা জিন কি করে, এক একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এই জিনটা মূলত কি, এই জিনটা মূলত কি ভাই, ডিএনএ এর খণ্ড, ডিএনএ এর খণ্ড যা এক একটা বৈশিষ্ট্য কি করে, নিয়ন্ত্রণ করে। একজোড়া জিন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে স্যার, এটা কি, এটা হচ্ছে ডিএনএ এর খণ্ড, যেটাকে কি নামে ডাকা হয়, যেটাকে জিন নামে ডাকা হয়। বুঝতে পেরেছেন?
ওকে, চলো আমরা এবার একজন হোমোলোগাস ক্রোমোজোম আঁকাই। হোমোলোগাস ক্রোমোজোম জানো কি, যে ক্রোমোজোম গুলো দেখতে আকার আকৃতিতে একই রকম, এমন এক জোড়া ক্রোমোজোমকে হোমোলোগাস ক্রোমোজোম বলে, যার একটা পিতা থেকে এবং আরেকটা মাতা থেকে আসে। হোমোলোগাস ক্রোমোজোম কি তাহলে? আকার আকৃতিতে একই রকম এক জোড়া ক্রোমোজোমকে হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়, যার এক জোড়ার একটা বাবা থেকে আসে আর একটা মা থেকে আসে। ঠিক আছে, ওকে। দেখো আর এই জিনগুলো আছে না, এই জিন কিন্তু কিভাবে কাজ করে, জোড়াই জোড়াই কাজ করবে। ঠিক আছে, জিন কিভাবে কাজ করে, জোড়াই জোড়াই কাজ করে। ঠিক আছে, জিন সর্বদা জোড়াই জোড়াই কাজ করবে, এক জোড়া জিন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। ওকে, দেখো আমরা এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম আঁকাই। এই যে আমরা হোমোলোগাস ক্রোমোজোম আঁকাইছি। ঠিক আছে, এটা হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে, হোমোলোগাস ক্রোমোজোমের ভিতরে কি আছে, ভিতরে কি আছে, ডিএনএ আছে, এবং ডিএনএ এর খণ্ডগুলোকে আমরা কি বলবো, জিন নামে ডাকবো। ঠিক আছে, এই যে মনে করো এটার ভিতরে কি ডিএনএ আছে, যে ডিএনএ এর খণ্ড, এই যে আমরা ডিএনএ এর খণ্ডগুলো দিয়েছি, যেগুলোকে কি বলা হয়, যেগুলোকে জিন নামে ডাকা হয়। ঠিক আছে, তো দেখো এগুলোকে একটা নির্দিষ্ট জায়গাতে আছে, তাই তো, ক্রোমোজোমের একটা নির্দিষ্ট জায়গা বরাবর আছে এই জিনগুলো, তাই না? ওকে, এই এক জোড়া জিন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এই যে আমরা এক জোড়া জিন এখানে দিলাম, এই যে একটা জিন, এই যে একটা জিন, এই এক জোড়া জিন কি করবে, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। এক জোড়া জিন একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। বুঝতে পেরেছ? এক জোড়া জিন কি করে, একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, মনে করো তুমি দেখতে কি সুন্দর, ঠিক আছে, অনেক বেশি সুন্দর বা কালো বা শ্যামলা। ঠিক আছে, এই জিনগুলো কি, তোমার একটা তোমার বাবার শরীর থেকে এসেছে, একটা তোমার মায়ের শরীর থেকে এসেছে। ঠিক আছে, ধরো তোমার মাথার চুল কালো, ঠিক আছে, এই কালো হওয়ার জন্য এক জোড়া জিন দায়ী, যে একটা জিন তোমার বাবার শরীর থেকে আসছে, একটা মার শরীর থেকে আসছে তোমার শরীরে। বুঝতে পেরেছ? এই এক জোড়া জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এক জোড়া জিন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আর এই ক্রোমোজোমটাকে আমরা কি বলবো, বলবো হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস, হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছ জিন ব্যাপারটা, হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, আর ডিএনএ এর খণ্ডকেই জিন বলা হয়। এরকম এক জোড়া জিন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, চলো আমরা এবার কি দেখি, কিছু প্রকট ও প্রচ্ছন্ন জিন দেখে ফেলি। আসো, হ্যাঁ, এটা এতটুকু আমি মুছে দিলাম। দেখো কিছু প্রকট ও প্রচ্ছন্ন জিন আমরা দেখি। হ্যাঁ, আমরা ধরে নিব। ঠিক আছে, ডাবল টি, এই যে দেখো দুইটা বড় হাতের টি। ঠিক আছে, এই দুইটা বড় হাতের টিকে আমরা কি বলবো, বলবো প্রকট জিন বলবো। ঠিক আছে, স্মল ক্যাপিটাল লেটার। ঠিক আছে, ওকে, ধরো এটা কি বিশুদ্ধ লম্বা, ধরে নিলাম কি এটা বিশুদ্ধ লম্বা, কারণ দুইটাই দেখছো বড় হাতের ক্যাপিটাল লেটার। ঠিক আছে, আমরা ধরে নিলাম এটা বিশুদ্ধ লম্বা। ঠিক আছে, ওকে, এটার জন্য বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য পাবো আমরা, আমরা লম্বা বৈশিষ্ট্য পাবো। ঠিক আছে, এবার দুইটা স্মল লেটার নিলাম, এটাকে আমরা কি বলবো, বলবো বিশুদ্ধ খাটো, বিশুদ্ধ খাটো। ঠিক আছে, এটার জন্য বৈশিষ্ট্য কেমন হবে, খাটো হবে বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার আমরা একটা ক্যাপিটাল লেটার আর একটা স্মল লেটারের টি নিলাম। ঠিক আছে, বলো তো এবার কি হবে, এবার কি লম্বা হবে, খাটো হবে, নাকি মাঝারি হবে? এবারও কি হবে, লম্বা হবে, কিন্তু এই লম্বাটা কেমন হবে, অবিশুদ্ধ লম্বা বা সংকর লম্বা। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, অবিশুদ্ধ লম্বা, অবিশুদ্ধ লম্বা। ঠিক আছে, বাকি বলবো সংকর, কারণ দুইটা এখানে মিশ্রিত অবস্থায় আছে, শুধুমাত্র কি প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাইছে। হ্যাঁ, এই জন্য এটা কি হয়েছে,
এই জন্য এটা লম্বা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো তো উপরের একটা লম্বা একটা খাটো, একটা বিশুদ্ধ লম্বা একটা বিশুদ্ধ খাটো, এদের ধর্মটা কি একই ধর্ম না? কারণ এটা একদম পিওর লম্বা খাটো। ঠিক আছে, এদেরকে আমরা কি বলবো? বলবো একই ধর্মীর এরা, এই জিনগুলো একই ধর্মী। ঠিক আছে, কিন্তু এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা ভিন্ন ধর্মী। ঠিক আছে, আমরা একটু ধরে নিলাম এগুলোর উপর ভিত্তি করে আমরা আজকের ক্লাসে আগাবো। ঠিক আছে, আমরা কি নিলাম? বড় হাতের দুইটা টি বিশুদ্ধ লম্বা, ছোট হাতের দুইটা টি বিশুদ্ধ খাটো, আর একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি, এটাকে বললাম আমরা অবিশুদ্ধ লম্বা বা সংকর। ঠিক আছে, এটাও কি হবে? লম্বা হবে, তবে এটা ভিন্ন ধর্মী হবে। ঠিক আছে, ওকে। দেখো এই যে বড় হাতের ক্যাপিটাল টি আছে না, এই ক্যাপিটাল টি হচ্ছে কি লম্বা হওয়ার জন্য দায়ী জিন। ঠিক আছে, লম্বা হওয়ার জন্য দায়ী জিন। ঠিক আছে, এটা কি প্রকট, বড় হাতের টি এটা কি প্রকট জিন আমরা এটাকে বলবো। ঠিক আছে, আর এই ছোট হাতেরটাকে বলবো কি খাটো হওয়ার জন্য দায়ী জিন, অর্থাৎ প্রচ্ছন্ন। ঠিক আছে, দেখো আমি লিখে দিই, লম্বা হওয়ার জন্য দায়ী জিন, লম্বা হওয়ার জন্য, লম্বা হওয়ার জন্য দায়ী জিন, লম্বা হওয়ার জন্য দায়ী জিন, এটা কি ভাই? প্রকট। ঠিক আছে, এবং স্মল লেটারের টি এটাকে কি বলবো? খাটো হওয়ার জন্য দায়ী জিন, খাটো হওয়ার জন্য দায়ী জিন, এটা হচ্ছে কি প্রচ্ছন্ন। ওকে, তাহলে আমরা এগুলো মুছে দিই। আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো। দেখো আমরা এবার কিছু সংজ্ঞা দেখব। ঠিক আছে, সম্পূর্ণটাই মুছে দিলাম। আমরা এবার কিছু সংজ্ঞা দেখব, এই সংজ্ঞাগুলো আমাদের শিখতে হবে। দেখো প্রথমে আমরা ফ্যাক্টর বা জিন কাকে বলে একটু জানবো। হ্যাঁ, জিন হচ্ছে জানেই তো আমরা, জীবের বংশগতির মৌলিক ভৌত ও কার্যিক একককে জিন বলা হয়। জিন কাকে বলা হয়? জীবের বংশগতির মৌলিক ভৌত ও কার্যিক একক। তাই তো জিন কি করে? বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এটা আমরা জানি। ঠিক আছে, তবু আমি লিখে দিই, জিন কি? জিন জীবের বংশগতির মৌলিক ভৌত ও কার্যিক একক। জিন বা ফ্যাক্টর, জিন বা ফ্যাক্টর। জিন বা ফ্যাক্টর কাকে বলবা? জীবের বংশগতির মৌলিক ভৌত ও কার্যিক একক। জীবের বংশগতির, জীবের বংশগতির মৌলিক ভৌত ও কার্যিক একক, মৌলিক ভৌত ও কার্যিক একক। ঠিক আছে, কারণ কার্যিক একক কেন বলা হচ্ছে? কারণ জিনেই কি করে? বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। কার্যিক একক, জীবদেহের সকল বৈশিষ্ট্য জিন নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, জিন বা ফ্যাক্টর তুমি কাকে বলবা? জীবের বংশগতির মৌলিক ভৌত ও কার্যিক একক। ঠিক আছে, আমরা এবার লোকাসে আসি। লোকাস কাকে বলে? হ্যাঁ, লোকাস হচ্ছে ক্রোমোজোমে জিনের সুনির্দিষ্ট স্থান। লোকাস কাকে বলা হয়? ক্রোমোজোমের যেই জায়গাটার মাঝে জিন থাকে, ঠিক আছে, তাকে লোকাস বলা হয়। ঠিক আছে, ক্রোমোজোমে জিনের সুনির্দিষ্ট স্থান, ক্রোমোজোমে জিনের সুনির্দিষ্ট স্থান, জিনের সুনির্দিষ্ট স্থান, ক্রোমোজোমে জিনের সুনির্দিষ্ট স্থানকে কি বলা হয়? লোকাস বলা হয়। ঠিক আছে, ওকে। কেমন দেখো, এই যে ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম। ঠিক আছে, ক্রোমোজোমে জিনটার সুনির্দিষ্ট স্থান। ঠিক আছে, যে মনে করো এই জায়গাটার মাঝে কি আছে? জিন আছে। ঠিক আছে, তাহলে এই স্থানটাকে আমরা কি নামে ডাকবো? এই স্থানটাকে আমরা লোকাস নামে ডাকবো। বুঝতে পেরেছ? ক্রোমোজোমে জিনের যে সুনির্দিষ্ট স্থান তাকেই বলা হয় লোকাস। আমরা এবার এলিলের সংজ্ঞা দেখব। এলিল কাকে বলে? সমসংস্থ ক্রোমোজোম জুড়ে নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিন জোড়ার একটিকে অপরটির এলিল বলে।
সমসংস্থ ক্রোমোজোম মানে কি এক জোড়া ক্রোমোজোম, হ্যাঁ একই রকমের হবে, ঠিক আছে। এক জোড়া ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিন জোড়ার একটিকে অপরটির এলিল বলা হয়। কেমন? তার আগে সংজ্ঞাটা লিখে দিই। সমসংস্থ ক্রোমোজোম জোড়ের সমসংস্থ ক্রোমোজোম জোড়ের সমসংস্থ ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী সমসংস্থ ক্রোমোজোম জোড়ের সমসংস্থ ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী সমসংস্থ ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন জোড়ার একটিকে অপরটির এলিল বলে। জিন জোড়ার একটিকে অপরটির এলিল বলে। জিন জোড়ার একটিকে অপরটির এলিল বলে। অপরটির এলিল বলে, ঠিক আছে। এটা কেমন? এই দেখো, আমরা সমসংস্থ ক্রোমোজোম অর্থাৎ এক জোড়া ক্রোমোজোম আঁকাই। ঠিক আছে, এই যে এক জোড়া ক্রোমোজোম আঁকাইছি, ঠিক আছে। এক জোড়া ক্রোমোজোমের কি আছে? লোকাসের মাঝে জিন থাকবে, তাই তো। এই যে আমরা জিন দিয়ে দিলাম, ঠিক আছে, আমরা জিনও দিয়ে দিছি। ওকে, এই দেখো সমসংস্থ ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিন জোড়ার একটিকে অপরটির এলিল বলে। এটা সমসংস্থ ক্রোমোজোম, এর নির্দিষ্ট লোকাসে কি আছে? জিন আছে। এই ক্রোমোজোমের জিন আছে, এই যে এই ক্রোমোজোমের একটা জিন, এই জিনটাকে এটার এলিল বলা হবে। হ্যাঁ দেখো ভাই, এই যে জিনটা যে আছে, এই জিনটাকে বলবো আমরা এটার এলিল, এবং এই জিনটাকে বলবো এটার এলিল। ঠিক আছে, এই জিনটাকে বলবো এটার এলিল এবং এই জিনটাকে বলবো এটার এলিল। তোমাকে এটাই বলেছে সমসংস্থ ক্রোমোজোম জোড়ের। এই দেখো সমসংস্থ ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী, এই যে নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন জোড়া, এই যে এক জোড়া জিন, এই এক জোড়া জিন একটাকে অপরটির এলিল বলে। এই জিনটাকে এটার এলিল বলবা, এই জিনটাকে এটার এলিল বলবা। ওকে, আশা করি তোমরা এলিলের সংজ্ঞাটা বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো আমরা এবার হোমোজাইগাস কাকে বলে আর হেটারোজাইগাস কাকে বলে একটু জানি। হোমোজাইগাস হোমোজাইগাস, দেখো হোমো কথাটার মানে দেখছো কি? হোমো মানে একই, আর হেটারো মানে ভিন্ন, ঠিক আছে। হোমোজাইগাস, এই হোমোজাইগাসের সংজ্ঞাটা কি হবে জানো? হোমোজাইগাসের সংজ্ঞাটা হবে কি? একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দুটি যদি সমপ্রকৃতির হয়, ঠিক আছে। একটি, দুঃখিত, জিন না, এলিল। একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটি যদি সমপ্রকৃতির হয় তখন তাকে বলবো হোমোজাইগাস, আর এলিল যদি দুটো অসমপ্রকৃতির হয় তখন তাকে বলবো হেটারোজাইগাস। ঠিক আছে, কি বলেছে? বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটি সমপ্রকৃতির হলে, ঠিক আছে। একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটি সমপ্রকৃতির হলে, একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটি সমপ্রকৃতির হলে, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটি সমপ্রকৃতির হলে, এলিল দুটি সমপ্রকৃতির যদি হয় তাকে আমরা কি বলবো? হোমোজাইগাস বলবো। হ্যাঁ, তাকে কি বলা হয়? হোমোজাইগাস বলা হয়। একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটি সমপ্রকৃতির হলে, ভাই হ্যাঁ, সমপ্রকৃতির কেমন বলো তো? সমপ্রকৃতির হচ্ছে কি? ওই যে দুইটা বড় হাতের টি হতে পারে, প্রকট হতে পারে,
বা কি হতে পারে, প্রচ্ছন্ন হতে পারে। দেখো এটা কি হবে, লম্বা হবে, এটা খাটো হবে। ঠিক আছে, এখানে কিন্তু পিওর লম্বা পিওর খাটো, তাহলে কি এলিল দুইটা সমপ্রকৃতির। ঠিক আছে, এদেরকে আমরা কি বলবো, এদেরকে বলবো আমরা হোমোজাইগাস। ঠিক আছে, একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটি সমপ্রকৃতির হলে তাকে বলবো কি, হোমোজাইগাস। ঠিক আছে, আর এলিল দুইটা যদি অসমপ্রকৃতির হয়, ঠিক আছে, দেখো তাকে আমরা বলবো হেটারোজাইগাস। হেটারোজাইগাস, হেটারোজাইগাস কি বলবা তুমি, সমপ্রকৃতির জায়গায় শুধু বলবো অসমপ্রকৃতির। ঠিক আছে, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটি কেমন হবে, অসমপ্রকৃতির হবে, অসমপ্রকৃতির। এলিল দুইটা অসমপ্রকৃতির হলে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হেটারোজাইগাস। কেমন হবে, দেখো একটা বড় হাতের মনে একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন, দেখছো এখানে এলিল কি দুইটা অসমপ্রকৃতির, সমপ্রকৃতির নাই। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, হেটারোজাইগাস বলবো। বুঝতে পেরেছো? আমি আবারও বলি, হোমোজাইগাসকে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটি সমপ্রকৃতির হলে তাকে হোমোজাইগাস বলা হয়, এবং হেটারোজাইগাস কি একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটি যদি অসমপ্রকৃতির হয়। ঠিক আছে, প্রকট প্রচ্ছন্ন মিলায় থাকবে, হ্যাঁ, এমন হলে তাকে আমরা কি বলবো, হেটারোজাইগাস বলবো। ঠিক আছে, চলো আমরা এবার প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখি, একটু মুছে ফেলি। হ্যাঁ, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? দেখো প্রকট বৈশিষ্ট্য, হেটারোজাইগাস অবস্থায় থাকার সময় যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। ঠিক আছে, থাকার সময় যে জিন প্রকাশ পায়। দেখো আগে কি বলবো, প্রকট বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য কাকে বলে, হেটারোজাইগাস অবস্থায় থাকার সময়। হেটারোজাইগাস যেন কি, এলিল দুটি অসমপ্রকৃতির। ঠিক আছে, এই হেটারোজাইগাস অবস্থায় থাকার সময় জিনের যে জিনটি প্রকাশ পায়, হেটারোজাইগাস অবস্থায় থাকার সময় যে জিন প্রকাশ পায় তাকে কি বলা হয়, প্রকট জিন বলা হয়। আর এই প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যকে প্রকট বৈশিষ্ট্য বলা হয়। ঠিক আছে, তুমি আমার কথা শুনে লিখবা, কি লিখবা, প্রকট বৈশিষ্ট্য কি, হেটারোজাইগাস অবস্থায় থাকার সময় যে জিন প্রকাশ পায় তাকে প্রকট জিন বলে, এবং প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যকে প্রকট বৈশিষ্ট্য বলে। ঠিক আছে, দেখো হেটারোজাইগাস, হেটারোজাইগাস কি একটা বড় হাত প্রকট জিন আর একটা প্রচ্ছন্ন জিন, এটাকে তো হেটারোজাইগাস বলা হয়, তাই না? এই হেটারোজাইগাস অবস্থায় থাকার সময় যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায়, বলতো এটার বৈশিষ্ট্য কি ছিল, লম্বা ছিল নাকি খাটো ছিল, লম্বা ছিল, তাই তো? এটার বৈশিষ্ট্য ছিল কি, লম্বা। আর লম্বা হওয়ার জন্য দায়ী জিন কোনটা ছিল, এই যে বড় হাতের টিটা, তাই না? এটাই তো ছিল লম্বা হওয়ার জন্য দায়ী জিন। এই জিনের বৈশিষ্ট্যটাই প্রকাশ পাইছে। ঠিক আছে, এটাকেই আমরা কি বলবো, প্রকট জিন। ঠিক আছে, কারণ এই বড় হাতের টি, ক্যাপিটাল টি, এই বৈশিষ্ট্যটাই প্রকাশ পাইছে, তাই তো? এটাকে আমরা বলবো কি, প্রকট জিন। এটা তো হেটারোজাইগাস অবস্থায় আছে। হেটারোজাইগাস অবস্থায় থাকার সময় যে জিনের বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, এই যে বড় হাতের টি, এই জিনটার বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, এটাকে বলবো আমরা প্রকট জিন, এবং এই জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যকে প্রকট বৈশিষ্ট্য বলবো। ঠিক আছে, এবার আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা একটু দেখবো। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য জানো কি, হেটারোজাইগাস অবস্থায় থাকার সময় যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় না। এটা কি হেটারোজাইগাস অবস্থায় আছে, তাই তো? এটা কি হয়েছে ভাই, এটা লম্বা হয়েছে। এই লম্বা হওয়ার জন্য কোন বৈশিষ্ট্য প্রকাশ পাইছে, এটা। আর এটার বৈশিষ্ট্য কিন্তু প্রকাশ পায়নি। এটাকেই আমরা কি বলবো, এটাকেই বলবো আমরা প্রচ্ছন্ন জিন, এবং এই প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলা হয়। আবারও বলি শোনো, হেটারোজাইগাস অবস্থায় থাকার সময় যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায়নি তাকে বলা হয় প্রচ্ছন্ন জিন, এবং প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলা হয়। ঠিক আছে, এই হেটারোজাইগাস অবস্থায় আছে, তাই না? এই হেটারোজাইগাস অবস্থায় থাকার সময় এই স্মল লেটারের টি, এটার বৈশিষ্ট্য প্রকাশ পায়নি। ঠিক আছে, এটার বৈশিষ্ট্য প্রকাশ পেলে তো এটা অবশ্যই খাটো হইতো, এটার বৈশিষ্ট্য প্রকাশ পাইছে, হ্যাঁ, প্রকটটার এই জন্য লম্বা হয়েছে, আর ক্যাপিটালটা প্রচ্ছন্নটার বৈশিষ্ট্য প্রকাশ পায়নি, এটাকে এই জন্য আমরা বলবো প্রচ্ছন্ন জিন, এবং এই জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যকে বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা জিনোটাইপ ও ফিনোটাইপ সম্পর্কে একটু জানবো। আসো,
আগে জিনোটাইপটা একটু জানি। হ্যাঁ, জিনোটাইপ হচ্ছে কি কোনো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে, কোনো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে। ঠিক আছে, জিনোটাইপ। জিনোটাইপ এই প্রত্যেকটা সংজ্ঞা আপনাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, এই অধ্যায়টা পড়তে গেলে সংজ্ঞাগুলো প্রয়োজন। ঠিক আছে, দেখো জিনোটাইপ, জিনোটাইপ কি কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠন। ঠিক আছে, দেখো জিন যুগলের গঠন কেমন হতে পারে। এই যে আমরা দেখলাম বড় হাতের টি হচ্ছে, পরে কি এমন হচ্ছে। ঠিক আছে, এই যে এমন হচ্ছে। ঠিক আছে, এইগুলো কি এক একটা জিনের গঠন না? এইগুলোকেই বলবো আমরা জিনোটাইপ। জিনোটাইপ কাকে বলা হয়? জিনোটাইপ হচ্ছে কোন জীবের, আমার কথা শুনে লিখবেন, কোন জীবের বৈশিষ্ট্য লক্ষণ নিয়ন্ত্রণকারী। ঠিক আছে, কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে জিনোটাইপ বলা হয়। কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে, কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের যে গঠন সেটাকেই বলা হয় জিনোটাইপ। ঠিক আছে, ওকে, দেখো এটা কি, এটা একটা লক্ষণ বৈশিষ্ট্য প্রকাশ পাবে, এটা একটা, এই যে এটা একটা। ঠিক আছে, এগুলোকে জিনোটাইপ বলবো। এবং এই জিনোটাইপ দ্বারা যে বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ হয় তাকে বলা হয় ফিনোটাইপ। এটা কি হবে ভাই? লম্বা। এটা কি হবে? খাটো। এটা কি হবে? লম্বা। এই যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাইলো এটাকেই আমরা বলবো ফিনোটাইপ। ফিনোটাইপ কাকে বলা হয়? জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণ। এই যে বাহ্যিক লক্ষণ কি, লম্বা, খাটো, লম্বা, এইগুলোই তো বাহ্যিক লক্ষণ। ঠিক আছে, এগুলো কি ধারা নিয়ে, লম্বা, খাটো, লম্বা কোন জায়গা থেকে পাইছি আমরা? জিনোটাইপ থেকে পাইছি, তাই না? এই জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের যে বাহ্যিক লক্ষণ তাকে বলা হয় ফিনোটাইপ। ঠিক আছে, তাহলে জিনোটাইপটা আমি আবারও বলি, শোনো, জিনোটাইপ হচ্ছে কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠন, মানে জিনগুলোর গঠন। এই যেমন, ঠিক আছে, এই জিনগুলোর গঠনকে বলবো জিনোটাইপ। আর এই জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণ, লম্বা, খাটো, লম্বা, এইগুলোকে আমরা কি বলবো? ফিনোটাইপ বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা প্যারেন্টাল জেনারেশন দেখব। ঠিক আছে, মানে বাবা মার জেনারেশন। কোন ক্রসে ব্যবহৃত পিতামাতাকে বলা হয় প্যারেন্টাল জেনারেশন। কোন ক্রসে ব্যবহৃত পিতামাতাকে কি বলা হয়? প্যারেন্টাল জেনারেশন বলা হয়। প্যারেন্টাল প্যারেন্টাল জেনারেশন। প্যারেন্টাল জেনারেশন কাকে বলবেন? প্যারেন্টাল জেনারেশন হচ্ছে কি কোন ক্রসে ব্যবহৃত পিতামাতাকে প্যারেন্টাল জেনারেশন বলে। লিখে দিই আমি। হ্যাঁ, কোন ক্রসে ব্যবহৃত পিতামাতাকে, কোন ক্রসে ব্যবহৃত, কোন ক্রসে ব্যবহৃত পিতামাতাকে প্যারেন্টাল জেনারেশন বলা হয়। পিতামাতাকে প্যারেন্টাল জেনারেশন বলে। কোন ক্রসে ব্যবহৃত পিতামাতাকে প্যারেন্টাল জেনারেশন বলে। ঠিক আছে, বাবা মার জেনারেশনটা আর কি। ঠিক আছে, দেখো আমরা একটু দেখি বিস্তারিত, ক্রস ঘটায় দেখে ফেলি আমরা। হ্যাঁ, ঠিক আছে, লিখলাম আমরা পিতা বিশুদ্ধ, পিতা লিখলাম কি বিশুদ্ধ প্রকট। পিতা, পিতা, পিতা কেমন? বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা। ঠিক আছে, আমরা মাতা নিলাম কি বিশুদ্ধ খাটো। মাতা কি বিশুদ্ধ খাটো, মাতা কি বিশুদ্ধ খাটো। ঠিক আছে, বিশুদ্ধ পিতার জন্য লম্বা কি নিব আমরা? দুইটা প্রকট জিন, তাই তো। আর খাটোর জন্য কি নিব? দুইটা প্রচ্ছন্ন জিন। ঠিক আছে, এবার আমরা জিনগুলোকে আলাদা করব। হ্যাঁ, আলাদা করে ক্রস দেখাবো। দেখো, এই যে বড় হাতের টি, এই যে বড় হাতের টি, তাই তো। এই জিনগুলোকে যদি আমরা আলাদা করি তাহলে ছোট হাতের টি পাবো, এই যে আর একটা ছোট হাতের টি পাবো। হ্যাঁ, এবার ক্রস ঘটাবো, এটার সাথে একবার এই দুইটা এবং এটার সাথে এই দুইটা। দেখো ক্রস দেখাই। এটার সাথে যখন আমরা এটাকে নিয়েছি তখন একটা বড় হাতের টি, একটা ছোট হাতের টি, তাই না? এই যে আমরা লিখলাম,
ঠিক আছে। আবার এটার সাথে যখন আমরা এই এটার ক্রস দেখাবো তখন আবারও একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি। ওকে, এবার আমরা এটার সাথে দেখাবো, এটার সাথে একবার এটাকে নিব, তখন কি আবারও বড় হাতের টি ছোট হাতের টি। আবার এটার সাথে যখন এটাকে নেব আবারও পাবো কি আমরা একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। ঠিক আছে, এটাকেই আমরা বলবো কি প্যারেন্টাল জেনারেশন, কারণ কি এটা পিতামাতার ক্রস। ঠিক আছে, কোন ক্রসে ব্যবহৃত পিতামাতাকেই বলা হয় প্যারেন্টাল জেনারেশন। ঠিক আছে, ঠিক আছে, এটা কি F1 জনু, মানে প্রথম বংশধর। ঠিক আছে, বলো তো এরা কি হবে? এরা কিন্তু সবাই লম্বা হবে, তাই না? কিন্তু সবাই কি হবে? শঙ্কর হবে। ঠিক আছে, সবাই লম্বা কিন্তু শঙ্কর, সবাই লম্বা। ঠিক আছে, সবাই লম্বা কিন্তু কি শঙ্কর। মানে অবিশুদ্ধ লম্বা সবাই। ঠিক আছে, এটাকেই বলবো আমরা কি প্যারেন্টাল জেনারেশন। কোনো ক্রসে ব্যবহৃত পিতামাতাকেই বলা হয় প্যারেন্টাল জেনারেশন। ঠিক আছে, এবার আমরা কি করব, এই প্যারেন্টাল জেনারেশনের মনে করো দুইটা জীবকে নিয়ে আবার ক্রস ঘটাবো। দেখো, হ্যাঁ, একটু খেয়াল করো। এই যে লাগলাম বড় হাতের টি, এই যে ছোট হাতের টি, আবার নিলাম বড় হাতের, এই যে ছোট হাতের, স্মল লেটার ক্যাপিটাল লেটার। হ্যাঁ, আমরা আবার আগের মতো আলাদা করে ফেলবো। ঠিক আছে, এবার আমরা আবারও ক্রস দেখাবো। এটার সাথে এটা নিলে কি দুইটা ক্যাপিটাল লেটার, এটার সাথে যদি এটা নেই তখন কি পাবো? একটা ক্যাপিটাল একটা স্মল। আবার এটার সাথে যদি এটা নেই একটা ক্যাপিটাল একটা স্মল। এটার সাথে যদি এটা নেই তাহলে কি দুইটা স্মল লেটার, তাই তো? এটাকে আমরা কি বলবো? দ্বিতীয় বংশধর। ঠিক আছে, দেখো এখানে কি পাইছি? একটা বিশুদ্ধ লম্বা, দুইটা অবিশুদ্ধ লম্বা এবং একটা খাটো। ঠিক আছে, বলো তো এদের ফিনোটাইপ অনুপাত কত হবে? ফিনোটাইপ কি ছিল? ফিনোটাইপ ছিল কিন্তু বাহ্যিক লক্ষণ। বাহ্যিক লক্ষণ কি? তিনটা লম্বা একটা খাটো, তাই না? তাহলে ফিনোটাইপ অনুপাত কত হবে? ফিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপিক অনুপাত কত হবে? 3:1, তাই না? 3:1, তাই তো? কারণ কি এটা এই তিনটা কি লম্বা, এই তিনটা হবে কি লম্বা আর এটা হবে কি একাই খাটো, তাই তো? এই জন্য আমরা এটাকে কি বলবো? এটাকে বলবো কি ফিনোটাইপিক অনুপাত 3:1। বলো তো জিনোটাইপিক অনুপাত কত হবে? এখানে জিন যুগলের গঠন কয়টা আছে দেখো তো। এই যে এটা দেখতে একরকম, তাই না? এই দুইটা দেখতে একরকম এবং এটা দেখতে একরকম। ঠিক আছে, জিনোটাইপ যেন কি ছিল? জিনোটাইপ ছিল জিন যুগলের গঠন। দেখছো? তাহলে জিন যুগলের গঠন কত হবে? 1:2:1। জিনোটাইপিক অনুপাত, জিনোটাইপ কি ভাই? জিনোটাইপ হচ্ছে কি ফিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত বাহ্যিক লক্ষণটা, তাই তো? জিনোটাইপ কি? জিনোটাইপ হচ্ছে কি কোনো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী। ঠিক আছে, জিন যুগলের যে গঠন, কোনো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে বলা হয় জিনোটাইপ। আর ফিনোটাইপ কি? জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত বাহ্যিক লক্ষণ, যেমন কি তিনটা লম্বা এটা খাটো, এই জন্য লিখছি 3:1। আর ফিনোটাইপিক অনুপাত কি হবে? জিন যুগলের গঠনটা দেখো, জিন যুগলের গঠন কেমন? এটা দেখতে একরকম, এই দুইটা একরকম এবং এটা একরকম। তাহলে অনুপাত কত হবে? 1:2:1, 2:1। এটাই কি ছিল? এটাই ছিল আমাদের ভাই প্যারেন্টাল জেনারেশন। ঠিক আছে, ওকে, মানে কি P1 প্যারেন্টাল জেনারেশন। ঠিক আছে, ওকে, চলো আমরা এবার এক সংকর ও দ্বিসংকর ক্রস দেখি। সূত্র পড়ে ফেলি, সংজ্ঞা। মনো হাইব্রিড ক্রস, ডাই হাইব্রিড ক্রস কাকে বলে? দেখো, জীবের একজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে, ঠিক আছে, লম্বা আর খাটো, তাহলে কি একজোড়া? ঠিক আছে, এই একজোড়া বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রস ঘটানো হয় তাকে কি বলা হয়? এক সংকর বা মনোহাইব্রিড ক্রস। এক সংকর বা মনোহাইব্রিড ক্রস।
মনোহাইব্রিড ক্রস, ঠিক আছে, যেটা আমরা একটু আগে দেখেছি তাই না, ওই যে প্যারেন্টাল জেনারেশনে, তাই তো, এক সংকর বা মনোহাইব্রিড ক্রস, কারণ এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলাম, বিশুদ্ধ লম্বা পিতা নিয়েছিলাম, বিশুদ্ধ খাটো মাথা নিয়েছিলাম, এক জোড়া বৈশিষ্ট্য, ঠিক আছে। তখন আমাদের অনুপাত কত হয়েছিল, কিন্তু 3:1 হয়েছিল তাই না, ফিনোটাইপিক অনুপাত হয়েছিল 3:1, এক সংকর বা মনোহাইব্রিড ক্রসে এমন অনুপাত কত হবে, 3:1 হবে, ঠিক আছে। এদের ফিনোট দ্বিতীয় বংশধরে অনুপাত কত হবে, 3:1। তাহলে এক সংকর বা মনোহাইব্রিড ক্রস তুমি কাকে বলবা, এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রস, ঠিক আছে, এক জোড়া বিপরীত ধর্মী, ঠিক আছে, এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে ক্রস, বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে ক্রস, এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রস করানো হয় তাকে বলা হয় এক সংকর বা মনোহাইব্রিড ক্রস, ঠিক আছে। ওকে, আবার এবং দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস কাকে বলা হয় জানো, দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস, ডাই মানে দুই, ডাইহাইব্রিড ক্রস, দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস, এটাতে কি হবে জানো, দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রসে কি হবে, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন, দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে ক্রস, ঠিক আছে। মনে করো তুমি ইচকি কালার ফলের কথা চিন্তা করো, হ্যাঁ, ফলের বীজ কি হতে পারে, গোল হতে পারে, চ্যাপ্টা হতে পারে, এটা এক জোড়। আবার কি হলো, ফলের কালার হতে পারে, মানে হ্যাঁ, সবুজ হলো হলুদ হইলো, তাহলে ওইটা আরেক জোড়। এরকম দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রস, ঠিক আছে, তাকে আমরা কি বলবো, দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস। আমি আবারও বলি, মনে করো ফলের কথা চিন্তা করো, ফলের বীজ চ্যাপ্টা হতে পারে, গোল হতে পারে, তাহলে এক জোড়া হলো, এবং ফলের কালার সবুজ হতে পারে, হলুদ হতে পারে, এভাবে আরেক জোড়া হলো, ঠিক আছে। এমন দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যদি ক্রস করানো হয় তখন তাকে বলা হয় দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস, ঠিক আছে। এবং এই দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রসে F2 জনুতে দ্বিতীয় বংশধরের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:3:3:1। এটা একটু মনে রাখবেন আপনারা এখানে, এটা আমরা এই অধ্যায়ের সামনে প্রমাণ করব, ঠিক আছে। ওকে, তাহলে এদের কি ফিনোটাইপিক অনুপাত কত হবে, 9:3:1, ঠিক আছে, কারণ আমরা দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে ক্রস ঘটাইছি, ঠিক আছে। তাহলে আমরা এক সংকর বা মনোহাইব্রিড ক্রস, দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস কাকে বলে জেনে নিলাম, ঠিক আছে। আমরা এবার একটু টেস্ট ক্রস দেখবো, ঠিক আছে। এই টেস্ট ক্রস কাকে বলে, আচ্ছা, টেস্ট ক্রস, এই যে দ্বিসংকর বা ডাইহাইব্রিডে কি হবে ভাই, দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে ক্রস, ঠিক আছে। এটাকে বলবো আমরা কি বলবো, দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস। ওকে, আমরা এবার একটু টেস্ট ক্রস সম্পর্কে জানবো, আসো। টেস্ট ক্রস কাকে বলে, হ্যাঁ, টেস্ট ক্রস। এই টেস্ট ক্রস জানো কি, F1 বা F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস, মানে কি প্রথম বংশধর ও দ্বিতীয় বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য সেগুলোকে বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে যদি ক্রস ঘটানো হয় তখন তাকে কি বলা হয়, টেস্ট ক্রস। আমি আবারও বলি, F1 বা F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস তা জানার জন্য বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে ক্রস ঘটানোকে টেস্ট ক্রস বলা হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আমরা সংকর লম বা মোটর গাছ নিলাম। দেখো তুমি আমার কথা শুনে সংজ্ঞাটা লিখে নিবা, হ্যাঁ। সংজ্ঞাটা কি ভাই, F1 বা F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস তা জানার জন্য বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে যদি ক্রস ঘটাও তখন তাকে কি বলা হয়, তখন তাকে টেস্ট ক্রস বলা হয়, টেস্ট ক্রস, ঠিক আছে।
এই টেস্ট কোর্সের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:1। ঠিক আছে, এটা আমি দেখাই দেবো এখন কিভাবে হয়েছে 1:1। ঠিক আছে, দেখো আমরা নিলাম কি শঙ্কর লম্বা মটর গাছ এবং শঙ্কর খাটো মটর গাছ। শঙ্কর লম্বা মটর গাছ। ঠিক আছে, শঙ্কর লম্বা মটর গাছ। তাহলে কি হবে, একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার, তাই তো। এবার লিখলাম কি বিশুদ্ধ খাটো মটর বিশুদ্ধ খাটো মটর গাছ। এটার জন্য কি হবে, দুইটাই স্মল লেটার একটি, তাই তো। ওকে, এবং এদের যদি ক্রস ঘটাই তাহলে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত কত হবে, 1:1। দেখো আমরা ক্রস ঘটাই দেখি, বড় হাতেরটি ছোট হাতেরটি ছোট হাতেরটি। ঠিক আছে, এটাকে আলাদা করি। ওকে, দেখো এটার সাথে যখন আমরা এটাকে নেব, একটা বড় হাতের একটা ছোট হাতের, এর সাথে যখন আবার এটাকে নেব কি হবে, একটা বড় হাতের একটা ছোট হাতের। এটার সাথে যখন এটাকে নেব দুইটাই ছোট হাতের ক্যাপিটাল স্মল লেটার, তাই তো। এটার সাথে এটাকে নিলে দুইটাই স্মল লেটার। ঠিক আছে, তাহলে অনুপাত কত হলো ভাই, 2:2 ইকুয়াল কত, 1:1। ঠিক আছে, এটাই হচ্ছে কি টেস্ট ক্রস। তাহলে আমি আবারও বলি টেস্ট ক্রসটা কি, টেস্ট ক্রসটা হচ্ছে কি F1 বা F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস সেটা জানার জন্য বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে ক্রস। ঠিক আছে, ওকে, বিশুদ্ধ কি প্রচ্ছন্ন। ঠিক আছে, এই যে দেখো প্রচ্ছন্নই নিয়েছি আমরা। আশা করি তোমরা টেস্ট ক্রসটা বুঝতে পেরেছো। এই টেস্ট ক্রসের অনুপাত কত, 1:1। ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত টেস্ট ক্রসের 1:1। ঠিক আছে, এবার আমরা একটু ব্যাক ক্রস সম্পর্কে জানবো আর একটু জিনোম সম্পর্কে জানবো। ঠিক আছে, ব্যাক ক্রস কি, F1 জনুর একটা হেটারোজাইগাস জীবের সাথে পিতৃমাতৃ বংশীয় এক সদস্যের ক্রস, মানে কি F1 জনুর। ঠিক আছে, প্রথম বংশধরের একটা হেটারোজাইগাস জীবের সাথে, প্রথম বংশধরে তো সব হেটারোজাইগাসই হয়, আমরা দেখেছি, একটা স্মল লেটার একটা ক্যাপিটাল লেটার, তাই তো, একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার। এগুলোর সাথে কি করব, পিতৃমাতৃ বংশীয় এক সদস্যের ক্রস ঘটাবো। ঠিক আছে, মানে পিতামাতার বংশের একটা সদস্যের ক্রস ঘটাবো। ঠিক আছে, এটাকেই বলা হয় ব্যাক ক্রস। তাহলে ব্যাক ক্রসটা কি, ব্যাক ক্রস হচ্ছে কি F1 জনুর সাথে কি করবো আমরা, F1 জনুর সাথে, ওকে, ব্যাক ক্রস কি F1 জনুর সাথে, তাই তো। এই যে F1 জনুর সাথে কি পিতৃমাতৃ সদস্য বংশধরের এক সদস্য, মানে প্যারেন্টাল জেনারেশন একটা ক্রস ঘটাবো। ঠিক আছে, F1 এর সাথে। ঠিক আছে, এই F1টা কেমন হবে, F1টা হবে কি একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার, এটার সাথে আমরা এটা ক্রস ঘটাবো। ঠিক আছে, এটাকেই বলা হয় ব্যাক ক্রস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এবার জিনোম পড়বো। ঠিক আছে, জিনোম, জিনোম কি জানো, জিন যুগলের সমষ্টি, জীবের জননকোষে থাকা জিন যুগলের সমষ্টি, জীবের একটি জননকোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টি। ঠিক আছে, জীবের একটি জননকোষে থাকা জীবের একটি জননকোষে কোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টি। ঠিক আছে, জিনোম কাকে বলবা তুমি, জিনোম হচ্ছে কি জীবের একটি জননকোষের জীবের একটি জননকোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টি। জননকোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টি। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো জিনোম। ঠিক আছে, তাহলে এই অধ্যায়ে আমরা কি কি সংজ্ঞা দেখলাম আজকে, দেখলাম ফ্যাক্টর বা জিন, এটা কাকে বলে হয়, জীবের মৌলিক ভৌত কার্যিক একক, তাই তো। লোকাস পড়েছি ক্রোমোজোমে জিনের সুনির্দিষ্ট স্থান, এলিল আমরা কি পড়েছি, সমসংখ্যক ক্রোমোজোম জুড়ে নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিন জোড়ার একটিকে অপরটির এলিল বলে। ঠিক আছে, হোমোজাইগাস কি পড়েছি, একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটি সমপ্রকৃতির হলে তাকে হোমোজাইগাস বলে, এবং এলিল দুটি অসম প্রকৃতির হলে তাকে হেটারোজাইগাস বলে। ঠিক আছে, আমরা প্রকট বৈশিষ্ট্য কি পড়েছি,
হেটারোজাইগাস অবস্থায় থাকার সময় যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট জিন বলে, এবং প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যকে প্রকট বৈশিষ্ট্য বলে। ঠিক আছে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি? হেটারোজাইগাস অবস্থায় থাকার সময় যে জিনের বৈশিষ্ট্যটা প্রকাশ পায়নি তাকে আমরা বলবো কি? প্রচ্ছন্ন জিন, এবং প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, পরে আমরা জিনোটাইপ কি দেখছি? জিনোটাইপ হচ্ছে কি? জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের সমষ্টি। ঠিক আছে, আর ফিনোটাইপ কি? জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণ। ঠিক আছে, আমরা কি দেখছি? প্যারেন্টাল জেনারেশন, কোন ক্রসে ব্যবহৃত পিতামাতাকে বলা হয় প্যারেন্টাল জেনারেশন। এক সংকর বা মনোহাইব্রিড ক্রস কি দেখেছি? এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে ক্রস। এই সময় ফিনোটাইপিক অনুপাত কত হয়েছিল দ্বিতীয় বংশধরে? 3:1। দ্বিসংকর বা ডাই হাইব্রিড ক্রসে কি দেখেছি? দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে ক্রস। ঠিক আছে, এই সময় ফিনোটাইপিক অনুপাত কত হয়েছিল? 9:3:3:1। ওকে, টেস্ট ক্রস কি? F1 বা F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস তা জানা বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে ক্রস, তাই তো? এটার অনুপাত কত ছিল টেস্ট ক্রসের? 1:1। আর ব্যাক ক্রসে কি ছিল? F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃমাতৃ বংশীয় এক সদস্যের ক্রস। এবং সর্বশেষ আমরা কি দেখলাম? জিনোম। জিনোম কি? জীবের একটি জনন কোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টি। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকুক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।